নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি আজকের মজার গল্প, দুলেন্দ্র ভৌমিকের লেখা দাদুর দাঁত। আমার মাতামহ দেবেন্দ্র প্রতাপ গুহনিয়োগী ছিলেন রীতিমতো জাদরের লোক। আমি জন্মাবার পর থেকে আমার দাদুর নানা রকম কীর্তি কাহিনীর গল্প শুনে আসছি। ইংরেজ আমলে তিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। কেন পেয়েছিলেন সেটা নিয়েও ৩-৪ রকম গল্প আমাদের মাতুল বংশে চালু ছিল। দাদুর চেহারাটি ছিল দেখবার মতো। মাথায় পর্যাপ্ত সাদা চুল, মোটা ফ্রেমের চশমার নিচে বড় বড় চোখ, গায়ের রং সাহেবদের মতো টকটকে ফর্সা, নাকের নিচে পুরু গোফ আর আঁটো শরীরের বাঁধনি। এখন ৭০ পেরিয়ে গেছেন, কিন্তু দেখলে মনে হবে যেন সবেমাত্র ৫০ পেরিয়ে গেলেন। বয়স বাড়লেও শরীরকে তেমন ক্ষয় হতে দেননি দাদু। শুধু একটাই গন্ডগোল, তা হলো তার দাঁত। শরীর স্বাস্থ্য ধরে রাখলেও দাঁতটাকে ধরে রাখতে পারেননি। ৬০-এর কোঠায় পা দেবার পরেই তার দাঁতে নানা রকম সংকট দেখা দিতে থাকে। অবশেষে দাঁতের ব্যথা সইতে না পেরে তিনি তার সব দাঁত তুলে ফেলে বাঁধানো দাঁত ব্যবহার করতে আরম্ভ করেন। টেরিটি বাজারের এক চীনা মহিলার দোকান থেকে তিনি যেদিন দাঁত বাঁধিয়ে ফেরেন, সেদিন আসবার সময় চাঁদনি চক থেকে একখানা আয়নাও কিনে আনেন। আমরা তখন বড় মামার কঠোর শাসনে আসন্ন পরীক্ষার পড়া তৈরিতে ব্যস্ত। দাদুর কঠোর নির্দেশেই রোজ সন্ধ্যাবেলা বড় মামা আমাদের পড়াতে বসাতেন। সে এক দেখবার মতো ব্যাপার। বড় মামা হাত নেড়ে নেড়ে এমনভাবে গ্রামার পড়াতেন যেন হিন্দি ছবিতে মিউজিক কন্ডাক্ট করছেন। দিদিমা সন্ধ্যাবেলা আন্নিকে বসে মাঝে মাঝে বিরক্ত হয়ে ছুটে আসতেন পড়ার ঘরে। বড় মামাকে উদ্দেশ্য করে বলতেন, হ্যাঁ রে বীরু, পড়বে ওরা, তা তুই অত হাত পা নেড়ে গলা ছেড়ে চেঁচাচ্ছিস কেন? এটা কি যাত্রা হচ্ছে নাকি? দিদিমার কথায় বড় মামা কান দিতেন না। তিনি বলতেন, প্রকৃত শিক্ষাব্রতীকে সংযমী হতে হয়, সব কথায় কান দিতে নেই। অতএব তিনি কোনো দিকে কান না দিয়ে গ্রামার কোথা থেকে এলো, কেন এলো, আশাতে কি হলো ইত্যাদি বিষয় যখন হাত নেড়ে বোঝাচ্ছিলেন, ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালেন দাদু। দরজায় দাঁড়িয়ে গম্ভীর মুখে সবার দিকে একবার দেখে নিয়ে হঠাৎ দাঁত বার করে হাসতে লাগলেন। দাদুর এই আচরণের কোনো মানে তখনও আমাদের কাছে ধরা পড়ল না। আমরা একটু ঘাবড়ে গেলাম। দাদু হঠাৎ যেমন হেসেছিলেন, তেমনই হঠাৎ আবার হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেলেন। ব্যাপারটা এমন হলো যে দাদু যেন দরজায় দাঁড়িয়ে আমাদের মুখ ভ্যাংচালেন। দাদুর মতো লোকের পক্ষে এমন কাণ্ড তো অবিশ্বাস্য। আমি মনে মনে ভয় পেয়ে গেলাম। গোপাল বলে আমার এক সহপাঠী ছিল। তার দাদুর মাথা খারাপ হয়ে যাওয়াতে তাকে কয়েকদিন আগে চিকিৎসার জন্য রাঁচি পাঠানো হয়েছে। গোড়ার দিকে তিনি লোক দেখলেই ভেঁচি কাটতেন। পরে যখন মানুষজনকে কামড়াতে আরম্ভ করলেন, তখনই তাকে রাঁচি পাঠিয়ে দেওয়া হলো। তবে কি আমার দাদুরও রাঁচি যাওয়ার পূর্বলক্ষণ দেখা যাচ্ছে? আমার বুকের মধ্যে হায় হায় করে উঠল। দাদু গম্ভীর হয়ে আছেন। এর গম্ভীর গলাতেই জিজ্ঞেস করলেন, এনিথিং ফাউন্ড রং? আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম।
আমরা শুনেছি শিক্ষিত বাঙালি পাগল হলে কেবলই ইংরেজি বলতে থাকে। দাদু বোধহয় পাগলই হয়ে যাচ্ছেন। আমি কিছু একটা বলতে হবে বলে বললাম, দাদু কখন এলে? দাদু গম্ভীর গলায় বললেন, লুক অ্যাট মি অ্যান্ড সে, এনিথিং অ্যাবনর্মাল ইন মাই ফেস? ইফ এনি, প্লিজ টেল মি। দাদু আরো জটিল অবস্থা সৃষ্টি করলেন। পাগলের প্রাথমিক স্তরে তো মুখে কোনো চিহ্ন থাকে না, যা কিছু থাকবার সেটা বোধহয় থাকে মগজের মধ্যে। সেই মগজ তো চোখে দেখা যায় না। অতএব আমরা চুপ করে রইলাম। দাদু এবার ঘরের ভিতরে এলেন। ঠোঁটের ওপর ক্ষীণ হাসি ফুটল। তিনি বললেন, কান্ট ইউ ফলো মি? হতচ্ছাড়া বাঁদর, আর দাঁতগুলো যে সব বাঁধানো সেটা কি বোঝা যাচ্ছে? কথাটা বলেই তিনি মুখের মধ্যে আঙুল দিয়ে দুপাটি দাঁত খুলে নিলেন। আমরা যখন সবাই বললাম, না একদম বোঝা যাচ্ছে না, একেবারে সত্যিকারের দাঁত মনে হচ্ছে, তখন দাদু খুশি হয়ে তার বাঁধানো দাঁতের চৈনিক কারিগরির বিশেষত্ব বোঝাতে লাগলেন। গ্রামার শেখা মাথায় উঠল। আমরা দাঁত বিষয়ক আলোচনায় মেতে উঠলাম। দাদু বললেন, কলকাতার 27টা দোকান ঘেটে এই দোকানটা আমি বার করেছি। পৃথিবীতে এরাই হচ্ছে সেরা। 250 বছরের পুরানো দোকান। ওরা কলকাতার 3জন ব্রিটিশ লাট সাহেবের দাঁত বাঁধিয়ে দিয়েছে। ওরা সবার দাঁত বাঁধায় না। আমি রায়বাহাদুর শুনে ওরা আমার কেসটা নিল। এই যে দাঁত একবার সেট হলো, এটা আমার চিতা পর্যন্ত যাবে, একেবারে লিখিত গ্যারান্টি। দাঁত বিষয়ক ব্যাপারটা যদি এইখানেই মিটে যেত তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু আমার দাদু ছিলেন ভিন্ন জাতের মানুষ। কোনো একটা ব্যাপার যদি একবার তার মাথায় ঢুকতো, তাহলে সেই বিষয়টা সকলের মাথাতে না ঢোকানো পর্যন্ত তার শান্তি ছিল না। ফলে তার দাঁতের বিশেষত্ব তিনি যেমন আমাদের বাড়ির সবাইকে বোঝাতে লাগলেন, তেমনই বোঝাতে লাগলেন প্রতিবেশীদেরও। আমার ছোট মাসির বর, অর্থাৎ ছোট মেসো ছিলেন স্বভাবে এবং পোশাকে একেবারে সাহেব। দাদু যেদিন তার ছোট জামাইকে খাবার টেবিলে দাঁত খুলে দাঁতের কারিগরি বোঝাতে লাগলেন, সেদিন রীতিমতো অশান্তি ঘটে গেল। ছোট মেসো খাবার টেবিল থেকে উঠে গেলেন। ঘরে এসে ছোট মাসিকে বললেন, আমি চললাম। ছোট মাসি তো অবাক। দুদিন থাকবেন বলে এসেছেন, আধবেলা না যেতেই চলে যাওয়ার কথা উঠছে কেন? তিনি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, চললাম মানে? আমাদের তো দুদিন থাকবার কথা। ছোট মেসো গলাটাই বাধ্য বাধ্য বললেন, তোমার বাবা যদি কথায় কথায় মুখে দাঁত খুলে ফেলেন তাহলে আর এক মুহূর্ত থাকবো না। ইতিমধ্যে 2বার দাঁত খুলেছেন, বিশ্রী অভ্যাস। সত্যি ছোট মেসোকে ধরে রাখা গেল না। জামাই রাগ করে চলে গেছে শুনে দিদিমা হায় হায় করতে করতেই দাদুর সামনে এসে ফেটে পড়লেন। দাদুকে দোষারোপ করে বললেন, তুমি ওকে দাঁত দেখিয়েছ, তাতেই জামাইবাবু জীবন চলে গেছে। দাদু যেন হতভম্ব হয়ে গেলেন। চোখ কপালে তুলে বললেন, লাঠি দেখালে কিংবা কুকুর লেলিয়ে দিলে মানুষ পালায়, বাঁধানো দাঁত দেখে জামাই পালালো কেন? দিদিমা তখন রাগে জ্বলছেন। মুখ ঝামটা দিয়ে বললেন, তোমার বাঁধানো দাঁতটা কি কাঞ্চনজঙ্ঘা নাকি মিশরের পিরামিড যে লোক এলেই দেখাতে হবে? নিজের দাঁত নিজের মুখে না রেখে হরদম এত বাইরে আনা কেন? তোমার এই জামাই তাড়ানোর দাঁত আমি একদিন হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে দেব। দাদু বিচলিত হলেন না। চোখের চশমা খুলে খাপে ঢোকাতে ঢোকাতে বললেন, সে জামাইয়ের এ বাড়িতে আসবার দরকার নেই। ছোটখাটো অশান্তি প্রায়ই ঘটে যেত, তবুও দাদুকে বদলানো যায়নি। দাদু 62 বছর বয়সে দাঁত বাঁধিয়েছিলেন। পুরো একটা বছর আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দাদু আতঙ্কগ্রস্ত করে রেখেছিলেন। এমনকি দাদুর দাঁতের দৌলতেই বারোয়ারি পুজোর চাঁদা আদায়কারীরা এই বাড়িটাকে সভয়ে ছাড় দিয়েছিল। কারণ প্রথম চাঁদা আদায়কারীর দলটিকে তিনি দাঁত আর বাঁধানো দাঁতের তফাৎ, গুণাগুণ
চৈনিক দন্ত বিশেষজ্ঞের বিশেষত্ব, নিজের দাঁতের মহিমা ইত্যাদি বিষয়ে এত দীর্ঘক্ষণ ধরে হাতে কলমে বুঝিয়েছিলেন যে তারা 5 টাকা চাঁদা আদায়ের পরিবর্তে বাড়ি ছেড়ে দ্রুত প্রস্থান করাটাই অধিক শ্রেয় মনে করেছিল। শুধু যে বাড়ির ছোট জামাই আর চাঁদা আদায়কারীরা পালিয়ে এসেছিল তাই নয়, আমার মামাতো বোন মিনুর গানের মাস্টার ধীরেনবাবু একদিন পত্রযোগে বড় মামাকে জানালেন, মাননীয় বীরবাবু, আপনাদের গৃহে যাইয়া গত 1.5 বৎসরের অধিককাল আমি আপনার কন্যাকে সঙ্গীত বিষয়ে শিক্ষাদান করিতেছিলাম। এযাবৎকাল এই শিক্ষাদানে কোনরূপ বিঘ্ন ঘটে নাই। শুধুমাত্র শীতকালে মশকের উৎপাত ছাড়া আর কোনো অভিযোগ ছিল না। আমি যখন সকণ্ঠে আপনার কন্যাকে সরগম শিক্ষা দিতাম, তখন প্রতি শীত ঋতুতেই গড়ে 2-3টি করিয়া মশক আমার উন্মুক্ত মুখগহ্বরে অবলীলায় প্রবেশ করিত, কিন্তু আর বাহির হইতে পারিত না। মশক ভক্ষণ করিয়াও গত 1.5 বৎসর নিষ্ঠা সহকারে সঙ্গীত শিক্ষা দান করিয়া আসিয়াছি। কিন্তু এইবার সত্যিই আমি অপারগ। আপনার শ্রদ্ধেয় পিতা ঠাকুর সম্প্রতি যে নতুন দন্তপাটি পরিধান করিয়াছেন, তাহা দেখিতে অতীব সুন্দর, সন্দেহ নাই। কিন্তু সেই দন্তই আমার সঙ্গীত শিক্ষার আসরে প্রবল অন্তরায় হইয়া উঠিয়াছে। ওই দন্ত যদি আমাকে দংশন করিত, তাহা হইলেও এতখানি বিচলিত হইয়া এই পত্র লিখিতাম না। রায়বাহাদুর মহাশয় দন্তের মহিমা কীর্তন করিতে করিতে দন্তপাটি খুলিয়া লইয়া দেখাইতেন। কাহারও খোলা দাঁত দর্শন করা খুব নয়ন সুখকর ব্যাপার বলিয়া আদৌ মনে হয় না, তবুও দেখিতাম। কিন্তু যেদিন রায়বাহাদুর মহাশয় তাহার দন্তপাটি খুলিয়া আমার গানের খাতার উপর রাখিলেন এবং আমার স্বরলিপির সেই পবিত্র পৃষ্ঠা আপনার পিতা ঠাকুরের দন্তপাটির স্পর্শে সিক্ত হইয়া উঠিল, তখনই বুঝিলাম আমার সঙ্গীত সাধনায় এবার মোক্ষম কামড় পড়িয়াছে। আমার আশঙ্কা হইল, এমনও দিন ভবিষ্যতে আসিতে পারে যেদিন হয়তো আপনার পিতা ঠাকুর তাহার অতি প্রিয় দন্তপাটি জোড়া আমার ললাটে স্থাপন করিবেন। তাই মনে মনে প্রমাদ গণিলাম এবং আপনার কন্যাকে সঙ্গীত শিখাইবার চাকরি হইতে অবসর লইলাম। অতঃপর কোথাও কোনো গৃহে সঙ্গীত শিখাইবার দায়িত্ব লইবার আগে আগেই দেখিয়া লইব উক্ত গৃহে কাহারও দন্তপাটি নকল কিনা। গানের মাস্টারমশাই চলে যাওয়াতেও বাড়িতে কম অশান্তি হলো না। মিনু তো কেঁদে কেটে অন্নজল ত্যাগ করল। অগত্যা দাদুকেই কাগজে বিজ্ঞাপন দিতে হলো গানের মাস্টারের জন্য। বক্স নাম্বারে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিস্তর চিঠি এলো। চিঠিগুলো বাঁচতে দেওয়া হলো আমার বাবাকে। বাবা কালে ভদ্রে এ বাড়িতে আসতেন। তার ছিল বাইরে বাইরে ঘোরার চাকরি। তিনি বেছে বেছে 5 জনকে ডাকলেন। ইন্টারভিউ নেওয়া হচ্ছিল ছোট মাসির বাড়িতে। যোধপুর পার্কে সেই বাড়িতে সেদিন দাদু উপস্থিত। দাদু উপস্থিত বলেই ছোট মেসো বাড়িতে নেই। ইন্টারভিউ দিতে প্রথমেই এলেন সেই ধীরেনবাবু। তিনি সবেমাত্র বসেছেন। সঙ্গীত বিষয়ে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি রাগাশ্রয়ী গান গাইতে যাবেন। কেবল সা রে গা পর্যন্ত আওয়াজ তুলেছেন, ঠিক তখনই ঘরে ঢুকলেন দাদু। ধীরেনবাবু গাতেই থেমে রইলেন এক মুহূর্ত। তারপর বাঘ দেখে হরিণ ছানার যেমন অবস্থা হয়, তেমন অবস্থায় তিনি তাড়াতাড়ি গানের খাতাটি তুলে নিয়ে, ও আপনি, শুধু এই বাক্যটুকু উচ্চারণ করে এক লাফে দরজা পেরিয়ে গেলেন। আমরা পেছন থেকে, ধীরেনবাবু, ও ধীরেনবাবু বলে কাতর কণ্ঠে ডাকাডাকি করতে লাগলাম। কিন্তু ধীরেনবাবু একটিবারও পেছন ফিরে তাকালেন না। বছরখানেক পর অবশ্য দাঁত নিয়ে দাদুর বাড়াবাড়িটা কমে গেল। মাঝে মধ্যে প্রসঙ্গটা তুলতেন, কিন্তু সেটা তেমন মারাত্মক কিছু নয়। 62 থেকে 70 এই 8 বছরের দাঁত নিয়ে প্রথম বছর যা ঘটেছে তা বাদ দিলে আর বড় রকমের কোনো ঘটনা তিনি ঘটাননি। তবে সুযোগ পেলে দাঁতের গল্পটা তিনি করে যাচ্ছেন। শুধু গত বছর বাড়িতে কালী পুজোর সময় পুরোহিতের সঙ্গে যখন দাঁত নিয়ে আলোচনা চলছে, তখন পুরোহিত মশাই বলেছিলেন, আমার দাঁতও বাঁধানো, সেটাও বেশ চমৎকার। পুরোহিতের দাঁতের চাইতে আমার দাদুর দাঁত যে আরো চমৎকার এবং সে দাঁতের সঙ্গে যে জগতের আর কোনো দাঁতের তুলনায় চলতে পারে না, সেটা বোঝাবার জন্য তিনি যথারীতি নিজের দাঁত খুলে ফেলেছিলেন এবং খোলা দাঁত হাতে নিয়ে প্রায় চ্যালেঞ্জ করার ভঙ্গিতে বলেছিলেন, খুলুন খুলুন দেখি আপনার দাঁত, কার সঙ্গে কার তুলনা করছেন সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি।
পুরোহিত মশাই বিব্রত। দাদু ততক্ষণে আর এক পাটি দাঁত খুলে ফেলেছেন। ঠিক সেই সময় ঢাকের আওয়াজ ছাপিয়ে পুরোহিতের কাতর আর্তনাদ ভেসে এলো। এইটা কি করলেন? আরে মশাই, এইটা কি করলেন? পূজা পণ্ড করলেন, সর্বনাশ কইরা ছাড়লেন। আমরা হুড়ুহুড়ি করে দৌড়ে গিয়ে দেখলাম দাদু উত্তেজনার বসে ভুল ক্রমে তার এক পাটি দাঁত পুরোহিত মশাইয়ের জলপূর্ণ কোষার মধ্যে ডুবিয়ে রেখেছেন। আর এই ঘটনা দেখে উত্তেজিত পুরোহিত মশাই তার আসনের ওপর লাফাচ্ছেন আর বলছেন, অনাচার হইয়া গেছে, অনাচার হইয়া গেছে। দিদিমার কানে খবরটা যাবার আগেই নতুন কোষাকুষি আনিয়ে পুজোর ব্যবস্থা করতে হলো। গত বছরের এই ঘটনাটুকু বাদ দিলে আর তেমন কিছু ঘটেনি। দাঁত নিয়ে গুরুতর ঘটনাটা ঘটল মাত্র কয়েকদিন আগে। দাদু রোজ বিকেলে গিলে করা পাঞ্জাবি, তাঁতের চওড়াপাড় ধুতি আর নিউকাট জুতো পরে বেড়াতেন। কোনো পার্কে টার্কে তাঁর যাওয়ার অভ্যাস নেই। তাছাড়া ধারে কাছে তেমন ভালো পার্কও নেই। তাই দাদু চলে যেতেন রেল স্টেশনে, প্ল্যাটফর্মের উপর একটু বেড়াতেন, তারপর কাঠের সিঁড়ি বেয়ে উঠতেন ওভারব্রিজে। ওভারব্রিজের মাঝখানে দাঁড়ালে গায়ে খুব হাওয়া লাগে। আমি দাদুর সঙ্গে বারদুই ওভারব্রিজে উঠে দেখেছি দাদুর একটি বিচিত্র অভ্যাস আছে। লাইন দিয়ে কোনো মালগাড়ি গেলে তিনি দুহাতের ব্রিজের রেলিং চেপে ধরে ঝুঁকে পড়ার ভঙ্গিতে নিচে তাকাতেন এবং মালগাড়ির বগি গুনতেন। আমি সঙ্গে থাকলে আমাকেও গুনতে বলতেন। কিন্তু আশ্চর্য, আমাদের দুজনের গণনা কখনোই একরকম হতো না। আমি যদি বলতাম 56, দাদুর তাহলে হতো 57, না হয় 55। সেদিন বিকেলে আমি আর দাদু ওভারব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। রোজ এ সময় একটা মালগাড়ি যায়। মালগাড়ি যাওয়া নিয়ে আমার কোনো চিন্তা ছিল না, বরং না এলেই আমি খুশি হই। কিন্তু আমাকে খুশি করবার জন্য তো মালগাড়ি বাতিল হতে পারে না। অতএব কিঞ্চিত বিলম্বে এলেও শেষ পর্যন্ত মালগাড়িটা এসে গেল। দাদু যথারীতি রেলিংয়ের ওপর ঝুঁকে মুখ নিচের দিকে নামিয়ে বগি গুনতে আরম্ভ করলেন। দাদুর পাশে দাঁড়িয়ে আমাকেও তাই করতে হলো। দাদু আরম্ভ করলেন, 1, 2, 3, 4। আমি অবশ্য গুনছিলাম না। দাদুরটা শুনেই বলে দিতে পারবো বলে আমি শুধু গোনার ভান করে যাচ্ছিলাম। দাদু ততক্ষণে গুনে চলেছেন, 35, 36, 37। আমিও দাদুকে শুনিয়ে একবার বললাম, 41। দাদু বলে যাচ্ছেন, 42, 43, 44, 45, 46, 47। 7টা আর উচ্চারণ করতে পারলেন না। তার আগেই প্রায় আর্তনাদ করার ভঙ্গিতে বলে উঠলেন, সর্বনাশ হয়ে গেছে রে। কি হলো? দাদু বিমর্ষভাবে ঠোঁট ফাঁক করে দেখালেন। আমি দেখলাম দাদুর ওপরের পাটির দাঁত উধাও। আমি অবাক গলায় জিজ্ঞেস করলাম, দাদু, তোমার দাঁত কোথায়? ব্রিজের নিচ দিয়ে তখনও মালগাড়িটা চলে যাচ্ছে। দাদু আঙুল দিয়ে সেই চলমান গাড়িটা দেখিয়ে বললেন, ওরই কোনো খোলা বগিতে পড়ে গেছে। আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আমি বললাম, সে কি, ওখানে গেল কেমন করে? দাদু বললেন, নিচু হয়ে গুনতে গুনতে হঠাৎ হাঁচি এসে গেল। হাঁচি দেবার সময় দাঁত খুলে নিচের একটা খোলা বগিতে পড়ল। এখন কি হবে? দাদু একটু চিন্তা করে বললেন, 46-এর সময় হাঁচিটা আসে। দাঁত ওই 46 নাম্বার বগিতেই পড়েছে। চল তো একবার স্টেশন মাস্টারের কাছে যাই। স্টেশন মাস্টার দাদুর বিশেষ পরিচিত। দাদুকে দেখে বেশ খাতির করলেন। দাদু বললেন, এই মালগাড়িটাকে একটু থামানো যায়? স্টেশন মাস্টার অবাক হলেন। এরকম অনুরোধ বোধহয় তার চাকরি জীবনে তিনি কখনো শোনেননি। তিনি বললেন, কেন, কি হয়েছে? দাদু চেয়ারে বসে পড়ে হতাশ গলায় বললেন, সর্বনাশ হয়েছে। ওভারব্রিজের ওপর থেকে হাঁচি দিতে গিয়ে ওপরের পাটির দাঁত খুলে পড়ে গেছে মালগাড়ির বগিতে। ওটা আমাকে এনে দিতে হবে।
স্টেশন মাস্টার চেয়ার ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠলেন, বললেন, কি পড়েছে? দাঁত? আপনার দাঁত মালগাড়ির বগিতে? সেটা কি করে সম্ভব? দাদু টেবিলে চর মেরে বললেন, আলবাত সম্ভব। হাঁচির ঝটকায় দাঁতটা খুলে গেছে, ওটা উদ্ধার করে দিতে হবে। স্টেশন মাস্টার চেয়ারে বসতে বসতে বললেন, নিয়ম নেই। যদি কোনো মূল্যবান জিনিস হতো, মানে যাকে বলে ভ্যালুয়েবল আর্টিকেল, ধরুন আপনার অ্যাটাচি কেস, কোনো সুটকেস, ট্রাঙ্ক, না না, তাও বা চলমান গুডস ট্রেনে কেমন করে যাবে? দাদু এবার খেপে গেলেন, বললেন, তোমাদের কেমন আইন হে? দাঁতের চাইতে অ্যাটাচি কেস হচ্ছে ভ্যালুয়েবল আর্টিকেল? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারছো না? এটা তো হিউম্যান প্রপার্টি। এটার জন্য কেন মালগাড়ি দাঁড় করানো হবে না? তাদের গর্জনে এবং পিড়াপিড়িতে স্টেশন মাস্টার ফোন করলেন কল্যাণী স্টেশনে। গোটা বৃত্তান্ত শোনার পর ওদিক থেকে কি উত্তর এলো সেটা শোনা গেল না বটে, কিন্তু স্টেশন মাস্টারের মুখ দেখে বোঝা গেল খুব মধুর কোনো উত্তর আসেনি। টেলিফোন নামিয়ে রেখে স্টেশন মাস্টার বললেন, আমি দুঃখিত, আমি আপনার দাঁত উদ্ধার করতে অক্ষম। দাদু বললেন, আমি জানতাম তোমার দ্বারা হবে না। আমি বাড়ি গিয়ে আজই তোমাদের কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্টকে চিঠি লিখে কমপ্লেন করছি। দাঁত আমার চাই চাই। তুমি খালি গাড়ির নম্বরটা বলো। বাড়ি ফিরে দাদু শুরু করলেন চিঠি লেখা। বলাই বাহুল্য, সেই চিঠির কোনো জবাব এলো না। দাদু গেলেন ভীষণ চোটে। এবার লিখলেন রেলের জেনারেল ম্যানেজারকে। ম্যানেজার দাদুকে কি উত্তর দিয়েছিলেন জানি না। অনুমানে বুঝতে পারি আশাপ্রদ তেমন কিছু নয়। দাদুও থামবার পাত্র নন। তিনি প্রশ্ন করলেন, প্রপার্টি হিসাবে রেল কেন আমার দাঁতকে গণ্য করবে না? ভারতীয় রেল যদি দাঁতের মর্ম না বোঝে, তাহলে এর চাইতে পরিতাপের বিষয় আর নেই। দাঁত খোয়া যাবার পর দাদুর সারাদিনের কাজ হলো কেবল চিঠি লেখা। পুরনো একটা টাইপরাইটার মেশিন পর্যন্ত কিনে ফেললেন। দাঁত উদ্ধারের জন্য দাদুর তৎপরতা এমন জায়গায় গিয়ে পৌঁছালো যে পাড়া প্রতিবেশী, আত্মীয়, বন্ধু সবাই একবার দাদুকে দেখে যেতে লাগলেন এবং একই প্রশ্ন করতে লাগলেন, দাঁত পেলেন? দাদুর ঘরে তখন চিঠিপত্র রাখবার জন্য গোটাদশেক ফাইল এসে গেছে। রেল মন্ত্রকের নানা দপ্তরে তিনি চিঠি দিয়েছেন, এমনকি রেল মন্ত্রীকেও। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও চিঠি দেওয়ার কথা ভেবেছেন। যদি তাতে কোনো ফল না হয়, তাহলে রেলের বিরুদ্ধে মামলা করা যায় কিনা তাই নিয়ে যখন ভাবছেন, তখন একদিন সকালে স্টেশন মাস্টার শালপাতার ঠোঙায় করে দাদুর দাঁত নিয়ে এসে হাজির হলেন। আমরা সবাই হুমড়ি খেয়ে পড়লাম দাদুর দাঁত দেখবার জন্য। দাদু অন্য পার্টির সঙ্গে মেলালেন, আমাদের সবার মতামত দিলেন। অবশেষে চোখ পিটপিট করতে করতে বললেন, দাঁতটা ঠিক চেনা মনে হচ্ছে না, একটু অন্যরকম লাগছে। স্টেশন মাস্টার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, লাগবেই তো। দাঁতটা কত কিলোমিটার ট্রেন জার্নি করে এলো সেটা ভেবে দেখেছেন? ওটা এলো মোগল সরাই থেকে, ধকল গেছে তো। দাদুর সন্দেহ তবু গেল না। দাঁতটা সরিয়ে রেখে বললেন, তবু শিওর হবার জন্য কিছুটা সময় লাগবে। স্টেশন মাস্টার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তা লাগুক, ভালো করে দেখে শুনে তবে মুখে ঢোকাবেন। আপনি বরং এই কাগজটায় সই করে জানিয়ে দিন যে আপনার প্রপার্টি আপনি পেয়েছেন। দাদু খানিক ভেবে নিয়ে কাগজটায় সই করে দিলেন। তাদের মনে কিছুটা দ্বিধা ছিল, কিন্তু আমরা সবাই জোর দিয়ে বলাতে উনি রাজি হয়ে গেলেন। স্টেশন মাস্টার সই করা কাগজটা খুব যত্ন করে পকেটে রেখে উঠে দাঁড়ালেন। যাবার আগে আমাকে ইশারায় ডেকে বাইরে এসে বললেন, আপনার দাদু আমাকে পাগল করে ছেড়েছেন। রেলের বড় কর্তারা জানিয়েছেন, যা হোক একটা ব্যবস্থা করে পাগলকে শান্ত করুন। উনি নাকি আমরণ অনশনের হুমকি দিয়েছেন রেলমন্ত্রীকে। ভেবেছিলাম একজোড়া দাঁত কিনে দেব, কিন্তু কিনতে হলো না, ভগবান জুটিয়ে দিয়েছেন। আমি চমকে উঠে বললাম, জুটিয়ে দিয়েছেন মানে? স্টেশন মাস্টার চাপা গলায় বললেন, আমার শ্বশুর মশাই রাত্রে গেলাসের দাঁত ভিজিয়ে ঘুমোতে যান। এবার বেড়াতে এসে দাঁত ভিজিয়েছেন এবং সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট লালগোলা ধরে বহরমপুর চলে গেছেন।
ভেজে দাঁত আর গেলাস থেকে তোলবার কথা মনে ছিল না। ট্রেন এসে গেছে বলে তাড়াহুড়ো করে লালগোলা ধরতে ছুটেছেন। শ্বশুর অন্তত তার দাঁতের জন্য জামাইয়ের নামে রেল মন্ত্রকে চিঠি লিখবেন না। তাই শ্বশুরের দাঁতটা আপনার দাদুকে দিয়ে আমি বাঁচলাম। আমার চাকরি বাঁচলো, আমার 14 পুরুষ বাঁচলো। কথা শেষ করে স্টেশন মাস্টার যেন মুক্তির আনন্দে ভাসতে ভাসতে ছুটে চলে গেলেন তার স্টেশনের দিকে। তাহলে বন্ধুরা, আজ এইখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।